এমন একটি বাসা যেই বাসার সব মানুষই কারো না কারো সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে থাকে। সে হোক কোনো মহিলা অথবা পুরুষ, সেই বাসার কেউই পরকীয়া ছাড়া থাকতে পারে না। আর সেই বাসারই একজন স্ত্রী যার নাম সোনালী, এই সোনালীর হাজবেন্ডও এর বিপরীত নয়, কারণ সেও সোনালীরই এক পরিচিত মহিলার সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে গিয়েছে। এবার সোনালী কি করবে সেটাই আপনারা জানতে পারবেন আজকের এই দারুণ একটি থ্রিলিং মুভির এক্সপ্লেনেশনে। মুভিটি শুনতে শুনতেই আপনারা বুঝতে পারবেন যে বুদ্ধি থাকলে কোনো রক্তপাত ছাড়াই যে কোনো বড় সমস্যাও খুব সুন্দরভাবে সমাধান করা যায়। এই মুভিটা নিয়ে বেশি কথা বাড়াবো না, সরাসরি এক্সপ্লেনেশনে চলে যাই, সেখানেই আপনারা সবকিছু জানতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, স্পুকি টাইমে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি এরকমই একটি দারুণ সাসপেন্স থ্রিলার মুভির এক্সপ্লেনেশন নিয়ে, যার নাম চাটনি। চাটনি নামের এই শর্ট ফিল্মটি রিলিজ পেয়েছে 2016 সালে। আর এই চাটনি নামের মুভিটা এতটাই থ্রিলিং যে আপনি একদম মুভির শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না যে মুভির লাস্ট টুইস্টটা কি। তবে চলুন আর দেরি না করে এবার হারিয়ে যাওয়া যাক এক রহস্য ঘেরা মজার একটি মুভির জগতে। তবে তার আগে সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, এবং আজকের মুভির এক্সপ্লেনেশনটি কেমন লাগলো কমেন্ট করতে তা একদমই ভুলবেন না। তো চলুন এবার মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি সোসাইটির পার্টি হচ্ছে, যেখানে কিছু ভদ্র মহিলা মিলে আড্ডা দিচ্ছিল। তবে তাদের আড্ডার টপিক ছিল সোনালী নামের একজন বিবাহিত মহিলাকে নিয়ে, যে কিনা মহিলা সমিতির লিডার। তো 3-4 জন মহিলা মিলে এই সোনালীর ব্যাপারে বিভিন্ন বদনাম করছিল। যেমন একজন মহিলা বলছে যে সোনালী তো গাজিয়াবাদ নামে এক গ্রাম থেকে আসা চাপা বাজ এক মহিলা। ঠিক এমন সময় সেখানে সোনালী নিজেই চলে আসে এবং সম্ভবত তার নিজের নামে যে পরনিন্দা হচ্ছিল ব্যাপারটা সোনালী কিছুটা আঁচো করে ফেলে। তো সোনালীর সামনে ব্যাপারটাকে ধামা চাপা দেওয়ার জন্য সেখানকার মহিলারা টপিক চেঞ্জ করে ফেলে। এই মহিলাদের মধ্যেই রুহি নামের একটি মেয়ে টপিক চেঞ্জ করতে তাড়াতাড়ি করে সোনালীকে বলে, আপনাকে তো খুব সুন্দর লাগছে সোনালী ভাবি, আপনার শাড়িটা তো খুবই দারুণ, আপনার রান্নার প্রশংসা আমার হাজবেন্ড প্রায়ই করে, ভাবছি আপনার বাসায় গিয়ে আপনার থেকে কিছু রেসিপি শিখবো। এইসব কথার মধ্যে হঠাৎ করে সোনালীর একটা ফোন চলে আসে, তাই ও সেখান থেকে একটু দূরে গেলেই আমরা দেখতে পাই সোনালীর হাজবেন্ড কাউন্টারে ড্রিঙ্ক নিতে যায়, আর সেখানে রুহিও গিয়ে ড্রিঙ্ক অর্ডার করে। এ সময় আমরা বুঝতে পারি যে সোনালীর হাজবেন্ড এবং রুহি নামের মেয়েটি বিবাহিত হওয়ার পরও একে অপরের সাথে একটা পরকীয়ার সম্পর্ক চালিয়ে যাচ্ছে, এবং এই ব্যাপারটা সোনালীও দেখে ফেলে। তবে ও কাউকে কিচ্ছু বুঝতে দেয় না। পার্টি শেষে ইচ্ছে করেই সোনালী রুহিকে বলে, রুহি তুমি রান্না শিখতে চাচ্ছিলে না আমার কাছ থেকে, তখন এক কাজ করো, তুমি কালকেই আমার বাসায় চলে আসো। এতে রুহি প্রথমে কিছুটা অপ্রস্তুত হলেও পরে রাজি হয়ে যায় এবং পরদিন সোনালীর বাসায় গিয়ে হাজির হয়। রুহি গেট নক করতেই সোনালীর নতুন কাজের ছেলে বিট্টু গেট খুলে দেয়। এই বিট্টু খুবই পাজি ধরনের একজন কাজের ছেলে। রুহি বিট্টুকে জিজ্ঞেস করে যে সোনালী কোথায়, তখন বিট্টু রুহির উপর বিরক্তি দেখিয়ে বলে উপরে আছে। তো রুহি দোতলায় সোনালীর কাছে গিয়ে বসে। তবে উপরে ওঠার সময় রুহি খেয়াল করে যে সোনালী বাড়ির উঠানে অনেক রকম শাকসবজি চাষ করছে। প্রাথমিক আলাপের পর সোনালী বিট্টুকে নাস্তা নিয়ে আসতে বলে, আর তখনই আমরা দেখতে পাই যে পাজি বিট্টু মেহমানের গ্লাসে থুতু মিশিয়ে খাবার নিয়ে আসে। তো নাস্তা নিয়ে আসার পর রুহি পাকোড়া দিয়ে চাটনি খেতে খেতে সোনালীকে বলে, চাটনিটা তো দারুণ মজার, কি দিয়ে বানিয়েছেন? তখন সোনালী বলে, যেভাবে চাটনি বানায় সেভাবেই বানিয়েছি, তবে মূল সিক্রেট হচ্ছে সব কিছু নিজের বাগানের হতে হবে। আমরা যারা গাজিয়াবাদ গ্রামের তারা কোনো কিচ্ছু নষ্ট করি না, বাগানের মাটি উর্বর করার জন্য সবকিছুকে সার বানিয়ে ফেলি। আর যদি আমাদের আগের চাকর ভোলা থাকতো তাহলে তুমি দেখতে মজাদার খাবার কাকে বলে। ভোলার হাতে জাদু ছিল, এত মজার খাবার বানাতো যে বলার বাইরে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে ও এত মজার খাবার বানাতো কিন্তু নিজে কখনো কিছু খেত না। যদি কখনো আমি বলতাম যে ভোলা একটা পাকোড়া তো খেয়ে দেখো, তখনই ভোলা বলতো, দিদি যদি এখানে আমি খেয়ে খেয়ে অভ্যাস করি তাহলে বাইরে আমাকে এত ভালো ভালো খাবার কে দেবে। এই পর্যন্ত বলে সোনালী কিছুক্ষণ চুপ থাকে। রুহি মন দিয়ে সোনালীর সব কথা শুনছিল। খানিকক্ষণ চুপ থাকার পর সোনালী এবার ওদের পুরো
পুরনো চাকর ভোলার কাহিনী বলতে শুরু করে। সোনালী রুহিকে বলতে থাকে, জানো রুহি, কে জানতো ভোলা এত তাড়াতাড়ি চলে যাবে। আমার এখনো মনে আছে যেদিন প্রথম ভোলাকে আমার স্বামী নিয়ে আসে, সেই দিনটা। বড় বড় চোখ আর দেখতে কেমন অদ্ভুত। আস্তে আস্তে ভোলা আমার হাজবেন্ডের খুব প্রিয় পাত্র হয়ে গেল। রান্নার হাত ছিল দারুণ। এমনকি আমাদের যে কুকুর ছিল না, জ্যাকি, সেও ভোলার ভীষণ ভক্ত হয়ে গেল। আমাদের এই কুকুর জ্যাকিরও বড় বড় চোখ ছিল, আর জ্যাকিও আমার হাজবেন্ডের ভীষণ প্রিয় ছিল। এত গাড়ি, সারাদিন রাস্তায় ঘুরে, কিন্তু যখনই আমার হাজবেন্ডের গাড়ি আসতো, জ্যাকি গাড়ির শব্দ শুনেই চিনে ফেলতো। একদম দৌড়ে নিচে গাড়ির সামনে চলে যেত। এরকমই একদিন জ্যাকি দৌড়ে গাড়ির সামনে যেতে নিয়ে আমারই হাজবেন্ডের গাড়ির নিচে চাপা পড়ে। আসলে ভালোবাসা অনেক খারাপ একটা জিনিস, বুঝলে রুহি? আর আমার হাজবেন্ডের স্বভাব তো জানোই, সবাইকে কথায় কথায় ইমপ্রেস করে ফেলে। যাই হোক, তো ভোলার কথা যেটা বলছিলাম, একদিন ভোলা গ্রামে চলে গেল বিয়ে করতে। আর আমার হাজবেন্ডও না সব কিছুতে বাড়াবাড়ি করে। টাকা, স্যুট, প্যান্ট, 2 সেট কাপড় বিয়ে উপলক্ষে ভোলাকে দেয়। আমি তো ওনাকে অনেকবার মানা করেছি, টাকা নষ্ট করার কি দরকার। হাজার হোক, ভোলা তো কাজের লোকই, তাই না? অন্য কোথাও 500 টাকা বেশি পেলেই তো সেখানে চলে যাবে। আমার কথা শুনে তো আমার হাজবেন্ড পুরো রেগে গেল, বলে যে তুমি চুপ করো তো, তুমি কি জানো গাজিয়াবাদ থেকে এসেছে। যাই হোক, তো বিয়ের পর ভোলা আবার ফিরে এলো তার নতুন বউকে নিয়ে। আর সেই বউয়ের কথা কি বলবো রুহি, এত ফর্সা, এত সুন্দরী, যেন দুধের মালাই দিয়ে তৈরি। তারপর তো আমার হাজবেন্ডের কাজও আস্তে আস্তে অনেক বাড়তে লাগলো। তো সে ভোলাকে নিজের সাথেই ফ্যাক্টরিতে নিয়ে যেত। আবার সন্ধ্যাবেলায় ফিরে ভোলা ঘরের সব কাজও করে দিত। ভোলার নতুন বউ একটা কাজও করতো না, কারণ ভোলা পরিষ্কার না করে দিয়েছে। ওদের গ্রামে নাকি কোনো মহিলা বাড়ির বাইরে কাজ করে না। তো এরকমই চলছিল। একদিন দুপুরবেলা হঠাৎ আমার কানে শব্দ আসলো, কে যেন বাইরের দরজা খুলে ভেতরে ঢুকছে। আমি বারান্দায় বের হয়ে দেখি রকি চলে এসেছে। রকিকে চিনো না তাই না? রকি হচ্ছে আমার হাজবেন্ডের ছোট ভাই, আমাদের সাথেই থাকতো। ফ্যাক্টরিতে আমার হাজবেন্ডকে কাজে সাহায্য করতো। তো আমি দেখলাম যে রকি ভোলার রুমে ঢুকছে। বাড়িতে তখন কেউ নেই। এই সময় রকি ভোলার রুমে কেন ঢুকছে? আমিও ফলো করতে করতে নিচে গিয়ে দেখি রকি ভোলার নতুন বউয়ের সাথে জড়াজড়ি করে লীলা খেলা করছে। বোঝো অবস্থা। এগুলোই যেহেতু করবি তাহলে বিয়ে করে ফেল, তা না অন্যের বউয়ের সাথে ফষ্টি নষ্টি। আসলে এদের পুরো ফ্যামিলিরই ক্যারেক্টার খারাপ। আমার হাজবেন্ডের যে চাচা, তার দুইজন আছে, আর আমার হাজবেন্ডের যে চাচি, তার কথা আর কি বলবো। খাবার খেয়েই পায়ের ব্যথার কথা বলে উপরে চলে যায়, আর 5 মিনিট পরেই পেছনে পেছনে যায় ওদের বাসার হাট্টাগাট্টা জোয়ান চাকরটা। পা টিপে দেয় না কি করে সেটা তো সবাই বুঝতে পারে। যাই হোক, তো যেটা বলছিলাম, একদিন ভোলা অসময়ে বাড়িতে চলে আসে। আসলে ওই দিন আমার হাজবেন্ড টিফিন নিতে ভুলে গিয়েছিল কিনা। আমি ভোলাকে বললাম, ভোলা তুমি রুমে যাও, আমি খাবার গরম করে দিচ্ছি। কিন্তু বেচারার কপাল খারাপ, তখন রকি ভোলার রুমে ছিল। আমার তো মনেই ছিল না। আমি হঠাৎ করে ভীষণ টেনশনে পড়ে গেলাম যে ভোলা তো এখন নিজের বউকে একদম কেটে ভুনা ভুনা করে ফেলবে। কিন্তু ভোলা সব দেখলো, তবে কিছু বলল না। টিফিন নিয়ে চুপচাপ চলে গেল। ফ্যাক্টরি থেকে আসার পর আমার হাজবেন্ড ভোলাকে মাটন রান্না করতে বলল। ওই দিন রাতে মেহমান আসবে, কিন্তু ভোলা চুপ করে দাঁড়িয়ে থাকলো। এখন রুহি, তুমি তো জানোই আমার হাজবেন্ডের মুড যখন একবার খারাপ হওয়া শুরু করে তখন কতটা রেগে যায়। ভোলা চুপচাপ দাঁড়িয়ে ছিল দেখে সে তো ভীষণ রেগে গেল। জোর করে ভোলাকে মাটন রাঁধতে পাঠিয়ে দিল। সেদিন রাতে আমাদের মেহমান এলো। ভোলা সেই রাতে যে মাটন রান্না করেছিল কি বলবো, তার স্বাদ এতটাই আলাদা আর এত মজা যে সবাই খুব প্রশংসা করলো। আমার হাজবেন্ড তো খুশি হয়ে ভোলার বেতনই বাড়িয়ে দিল। তুমি তো জানোই সে যখন কাউকে দেয় তখন দিল খুলে দান করে। ওই রাতেই যখন সবাই ঘুমিয়ে গেছে, আমি বারান্দায় গিয়ে দেখলাম রকি শাবল নিয়ে ভোলার রুমের দিকে যাচ্ছে। আমি তো ভয়ে দৌড়ে গিয়ে আমার হাজবেন্ডকে ডেকে তুললাম। উনি তো ঘুম থেকে উঠেই হন্তদন্ত হয়ে নিচে ছুটে গেলেন। কিন্তু আমরা নিচে গিয়ে দেখি আর কিচ্ছু করার নেই, সব শেষ। ততক্ষণে রকি ভোলাকে মেরে ফেলেছে। কিছুক্ষণ আমরা সবাই চুপ। আমি ওনাকে বলতে নিলাম যে শুনুন, কিন্তু উনি আমাকে থামিয়ে দিলেন, কারণ আমার হাজবেন্ড ভাবে আমি আর এমন কি জানি। আমি তো গাজিয়াবাদের এক গ্রামের মেয়ে। উনি যেহেতু সবকিছুই জানেন, সুতরাং এরকম জটিল সমস্যা উনিই ভালো হ্যান্ডেল করতে পারবেন। তো আমি ওনাকে বললাম আমাদের উঠানটা খুঁড়তে। আমার হাজবেন্ড আর রকি মিলে মধ্যরাতে উঠান খোঁড়া শুরু করলো। আমি আস্তে আস্তে ভোলার
সব জামা কাপড় খুলে আগুন দিয়ে পুড়িয়ে দিলাম, যেন কোনো প্রমাণই না থাকে। ওনাদেরকে বললাম আরো গভীর করে খুঁড়তে, না হলে তো বাজে গন্ধ বের হয়, তাই না লাশের থেকে। তো ওনারাও খুঁড়তে লাগলেন আরো গভীর করে। মাটি চাপা দেওয়া হয়ে গেলে ওখানে আমি অনেকগুলো সবজি, ফুল ফলের বীজ পুঁতে দিলাম। এত সুন্দর বাগান হয়েছে, তা তো দেখেছই রুহি ঢোকার সময়। আসলে আমার শুরু থেকেই একটা নিজের সবজি বাগানের খুব শখ ছিল। তাছাড়া বাজারে তো এখন শাকসবজির অনেক দাম। আমাদের গ্রাম গাজিয়াবাদে আমরা আবার কোনো বেকার জিনিস ফেলে নষ্ট করি না, সব জমিতেই পুঁতে দেই। আরে এতে মাটির পুষ্টি বাড়ে, তাই না? এই বলে সোনালি নিজের কথা শেষ করে, আর রুহি এতক্ষণ একটানা পুরো কাহিনীটি শুনে বিস্ময়ে হতভম্ব হয়ে সোনালির দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। এমনকি সোনালিদের বাসায় যে নতুন চাকর বিট্টু, সেও কথাগুলো শুনে ফেলে এবং ভয়ে ঢোক গিলতে থাকে। আর এই সিনটির সাথেই এই দারুণ টুইস্টেড থ্রিলার মুভিটি এখানেই শেষ হয়। এবার চলে আসি এই চাটনি নামের মুভিটির এক্সপ্লেনেশনে। পুরো মুভিতে সোনালি একটা ডায়লগ বারবার বলছিল যে আমি তো গাজিয়াবাদের এক গ্রামের মেয়ে, আমি কি আর এত কিছু জানি। এই ডায়লগটার মাধ্যমে বারবার বোঝানো হয়েছে যে সোনালি সেই দিন পার্টিতে আসা মহিলাদের সব কথা শুনে ফেলেছিল, যে তারা ওকে নিয়ে যেসব হাসি ঠাট্টা করছিল সেই সব কিছু। তাছাড়া সোনালি আগে থেকেই জানতো যে রুহির সাথে ওর হাজবেন্ডের একটা পরকীয়ার গোপন সম্পর্ক রয়েছে। তাই ইচ্ছে করেই সোনালি রুহিকে পরদিনই বাসায় ডেকে নিয়ে আসে, যেন রুহিকে ভোলার গল্পের মাধ্যমে ভয় দেখাতে পারে এবং রুহি যেন তার স্বামীর থেকে দূরে থাকে। বা এমনও হতে পারে যে ভোলার কাহিনীটি পুরোটাই আসলে সত্য। রুহিকে সোনালি এই সত্যটা ইচ্ছে করেই বলল যেন রুহি এই ভয়ঙ্কর খারাপ পরিবারটার থেকে দূরে থাকে, সেই সাথে তার হাজবেন্ডের সাথে কোনো রকম সম্পর্ক আর কন্টিনিউ না করে। তাছাড়া সোনালির কথাবার্তা শুনে মনে হয় যে সোনালির কোথাও একটা মনে মনে দেবরের উপর দুর্বলতা ছিল। তাই যখনই সোনালি দেখেছে যে তার দেবর রকি ভোলার নতুন বউয়ের সাথে চক্কর চালাচ্ছে, তখনই সোনালি একদিন ইচ্ছে করে নিজের হাজবেন্ডের টিফিন বাসায় রেখে দেয়, যেন ভোলা দুপুরবেলায় সেটা নিতে এসে নিজের রুমে যায় এবং পুরো ব্যাপারটা জেনে ফেলে। অর্থাৎ সোনালি আগে থেকেই জানতো যে ভয়ঙ্কর কোনো এক কাণ্ড শেষ পর্যন্ত ঘটবেই এবং সেটার জন্য মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত ছিল। যখন সোনালি বলে যে সে তার হাজবেন্ডকে বলেছে উঠান খুঁড়তে, এইটা শুনে আমরা বুঝতে পারি যে ভোলার খুনটাই সোনালির জীবনে প্রথম খুন না, হতে পারে এর আগেও সোনালি কোনো না কোনো খুনের সাথে জড়িত ছিল কিংবা নিজেই কোনো খুন করেছে। কারণ সোনালি আরো একটা কথা সাথে সাথে বলেছে যে গর্ত আরো গভীরভাবে খুঁড়তে, না হলে লাশ থেকে খুব বাজে গন্ধ বের হয়। তো শেষ পর্যন্ত যেটা দাঁড়ালো যে হতে পারে সোনালি গাজিয়াবাদের একটা ছোট্ট গ্রাম থেকে আসা মহিলা, কিন্তু সে অত্যন্ত চালাক এবং ঠান্ডা মাথার একজন ধুরন্ধর মহিলা। আর এই মুভিটির সব থেকে বড় টুইস্ট হচ্ছে ভোলার নতুন বউয়ের শেষ পরিণতি কি হলো। ভিউয়ার্স খেয়াল করে দেখবেন যে মুভির এক পর্যায়ে সোনালি রুহিকে বলে যে ভোলা যদি জানতে পারে তার নতুন বউ কি করছে, তাহলে কেটে বউকে ভুনা ভুনা করে ফেলবে। এই ডায়লগটার একটা গভীর অর্থ এই মুভিটাতে আছে। শেষ পর্যন্ত ভোলার স্ত্রী কোথায় সেইটা কিন্তু আর জানা যায় না, এমনকি সোনালি সেই ব্যাপারে কিচ্ছু বলে না, মুভিতেও কিছু দেখানো হয় না। তবে সোনালি যখন কাহিনী বলছিল তখন একটা ব্যাপার পরিষ্কার ভাবে বলে, খুন হওয়ার রাতে ভোলা যে শেষ মাংস রান্না করেছিল সেই মাংস ছিল অন্যান্য দিনের থেকে সব থেকে আলাদা স্বাদের। মুভিতে সরাসরি কিছু না দেখানো হলেও এই দুই যুক্তি দিয়ে ধরে নেওয়াই যায় যে ভোলা খুনের রাতে যে শেষ মাংসটা রান্না করেছিল মেহমানদেরকে খাওয়ানোর জন্য, সেইটা আসলে ভোলার নিজের নতুন বউয়ের মাংস ছিল। আর এর জন্যই ওই দিন সবাই এত তৃপ্তি নিয়ে মজা করে এই ভিন্ন স্বাদের মাংসটা চেটে পুটে খেয়েছিল। কারণ কথাই আছে যে মানুষের মাংসের স্বাদ নাকি সব থেকে আলাদা। এবং এই পুরো কাহিনীর মাধ্যমে সোনালি শুধু রুহিকেই সতর্ক করেনি, সেই সাথে নতুন বেয়াদব চাকর বিট্টুকেও ভালো করে ভয় দেখিয়ে সতর্ক করে দিয়েছে যে তার স্বামীর আশেপাশে যেই আসবে কিংবা এই বাড়িতে থেকে কেউ যদি বেয়াদবি করে তবে তার পরিণতিও হবে ভয়ঙ্কর। আর এই ভয়ঙ্কর পরিণতি বুঝাতে কিন্তু সোনালি তার কুকুর জ্যাকির কথাও বলেছিল যে যেই তার স্বামীর খুব কাছে যায় সেই
জ্যাকির মতো মারা যায়। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। আশা করছি আজকের এই দারুণ মুভিটির এক্সপ্লেনেশন আপনাদের খুবই ভালো লেগেছে। মুভিটি কেমন লাগলো তা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে ভুলবেন না। মুভিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানানোর সাথে সাথে ভিডিওটি একটি লাইক এবং শেয়ার অবশ্যই করে দিবেন। এবং যারা যারা এখনো আমাদেরকে সাবস্ক্রাইব করেনি, আবারও বলছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। কথা হবে আবার নেক্সট এপিসোডে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল and stay with us.